আমি সরকারের সাথেও কথা বলেছি, ইনস্ট্রাকশন নিয়েছি, আমরা সেপারেট সেক্রেটারিয়েট চাই। গণতন্ত্রকে সুসংহত করতে কেয়ারটেকার সরকারের বিকল্প নাই, এই বিচার বিভাগ থেকে বলা হলো। এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আমরা মনে করি একটি ইন্টেলেকচুয়ালি করাপ্টেড জাজমেন্ট ছিল। পাওয়ারের ব্যালেন্স যদি না থাকে, একসময় হয়তো আমাদের দেখতে হবে শপথবদ্ধ বিচারপতিদের কাছে আমার জুডিশিয়ারি জিম্মি হয়ে পড়েছে। ইশতিয়াক সাহেবের মুখোমুখি হয়েছিলেন মাহমুদুল ইসলাম, তখন অ্যাটর্নি জেনারেল ছিলেন। ওনাকে দাঁড়িয়ে বলতে হয়েছিল আমি কিরকম কেমন ভাবে ফিফথ অ্যামেন্ডমেন্টকে ডিফেন্ড করতে হবে। আমি আজকে দাঁড়িয়ে অনারেবল চিফ জাস্টিসের সামনে দাঁড়িয়ে আমাকে বলতে হচ্ছে আমি কেমন আর্টিকেল 116 চাই। এটা বলতে যে আমি প্রথমেই বলি, বাংলাদেশের লিগ্যাল ফ্র্যাটার্নিটিতে এই ইনস্টিটিউশনের উন্নতিতে, এই ইনস্টিটিউশনের প্রোটেকশনে ইশতিয়াক সাহেব ছিলেন একজন ভ্যানগার্ড। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসাবে সৈয়দ ইশতিয়াক আহমেদ যে ভূমিকা রেখেছেন সেটা ল বই বলবে। সৈয়দ ইশতিয়াক আহমেদ বাংলাদেশের দীর্ঘ 8 বছরের 82 থেকে 90 সংগ্রামে, রক্তাক্ত সংগ্রামে, যে সংগ্রামে বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য জাফর, জয়নাল, দীপালি সাহা, কাঞ্চন, রাউকুন, বসুনিয়া, ডাক্তার মিলনরা জীবন দিয়েছিলেন, তখন একটা বিশাল কনস্টিটিউশনাল ক্রাইসিস তৈরি হয়েছিল। সেই ক্রাইসিসটা ছিল জেনারেল এরশাদ পদত্যাগ করে কার কাছে ক্ষমতা দেবেন। তখন উপরাষ্ট্রপতি ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই সংগ্রামে ইশতিয়াক সাহেব জেল খেটেছেন। ইশতিয়াক সাহেবকে কারাগারে বন্দী রেখে জেনারেল এরশাদ তার স্ত্রীর কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন, জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের কাছে, আমাদের মাননীয় প্রধান বিচারপতির মায়ের কাছে। ইশতিয়াক সাহেবকে রিলিজ দেওয়া হবে, ওনাকে মন্ত্রী বানানো হবে, উনি মন্ত্রী হতে রাজি হলে ইশতিয়াক সাহেবকে রিলিজ দেওয়া হবে। ইশতিয়াক সাহেব কারাগার থেকে তার স্ত্রীর কাছে মেসেজ পাঠিয়েছিলেন, আমার পরিবারের মন্ত্রিত্ব দরকার নাই, বাংলাদেশের সুপ্রিম কোর্টের স্বাধীনতার জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আমার জেল খাটতে কোনো আপত্তি নাই। তিনি ছিলেন ইশতিয়াক আহমেদ। এরশাদ পতনের সময় 3টি রাজনৈতিক জোট যখন গভীর সংকটে নিপতিত হন যে বাংলাদেশে এই সাংবিধানিক সংকট উত্তরণের জন্য আমাদের কি করণীয় আছে, কোনো দিশা নাই, সংবিধানে কোনো বিধান নাই, কারণ রাষ্ট্রপতি পদত্যাগ করলে উপরাষ্ট্রপতির কাছে ক্ষমতা যাবে। বোধ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি দুইজনকেই স্বৈরাচার হিসাবে বাংলাদেশের মানুষ আখ্যায়িত করেছিলেন। তখন ইশতিয়াক ফর্মুলা সামনে আসে। হোয়াট ওয়াজ দ্যাট ইশতিয়াক ফর্মুলা? সেই ফর্মুলা ছিল প্রধান বিচারপতি রিজাইন করে উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন, এরপরে প্রধান বিচারপতির কাছে এরশাদ রিজাইন করবেন, এবং এই 3 জোটের যে কনসেনসাস, এটা পরবর্তীতে সাংবিধানিক ভাবে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে অনুমোদন দেওয়া হবে। ইশতিয়াক ফর্মুলা ওই দিন 1990 সালের গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষকে সংবিধানের আলোর পথ দেখিয়েছিলেন। ইশতিয়াক ফর্মুলা আরেকটি আলোর পথ দেখিয়েছিলেন, অনেকে হয়তো এটা অন্যভাবে নিতে পারেন, বাট হে অতীত তুমি ভুবনে ভুবনে কথা বলে যাও গোপনে গোপনে। ইশতিয়াক এরকম একটি ফর্মুলা দিয়েছিলেন, ইন
ইন্ডেমনিটি অর্ডিন্যান্সের উপরে, যে ফর্মুলা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স একসময় বাতিল হয়েছিল। ব্যারিস্টার ইশতিয়াক সাহেব বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য 13th অ্যামেন্ডমেন্টের পক্ষে অবস্থান নিয়েছিলেন, বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, গণতন্ত্র নিশ্চিত করার জন্য। ওনার সাথে কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। ব্যারিস্টার ইশতিয়াক সাহেব তার জীবনের শেষ দিনগুলোতে তার চিন্তায়, তার চেতনায়, তার বুদ্ধি, তার বিবেক, তার শ্রম, সবকিছুতে বাংলাদেশ, গণতন্ত্র, আইনের শাসনের এবং বিচার বিভাগ নিয়ে চিন্তা করতেন। আর তার চিন্তার সামগ্রিক প্রতিফলন ঘটেছে আজকের যে জাজমেন্ট নিয়ে আলোচনা হচ্ছে। আর্টিকেল 116 এবং 115 সাথে 109 কে কোরিলেট করে যে আর্গুমেন্ট ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ দিয়েছিলেন, আমাদের বর্তমান সময়ে যে মামলার শুনানি চলছে সেই আর্গুমেন্টটি আমি প্লেস করব। এখানে পাওয়ারের ব্যালেন্স, আমি গতকালও বলেছি, আমি সরকারের সাথেও কথা বলেছি, ইনস্ট্রাকশন নিয়েছি, আমরা সেপারেট সেক্রেটারিয়েট চাই, তবে পাওয়ারের ব্যালেন্স এখানে প্রয়োজন। আমরা 13th অ্যামেন্ডমেন্টে যে যা আর্গুমেন্ট করেছি, গণতন্ত্রকে সুসংহত করতে কেয়ারটেকার সরকারের বিকল্প নাই। এটা অরিজিনাল কনস্টিটিউশনে ছিল না। অরিজিনাল কনস্টিটিউশনে ছিল গণতন্ত্র, বেসিক স্ট্রাকচার অফ আওয়ার কনস্টিটিউশন। এটাকে সুসংহত করতে আমরা যখন কেয়ারটেকার সিস্টেম এনেছিলাম, তখন এই বিচার বিভাগ থেকে বলা হলো এটা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক। আমরা মনে করি একটি ইন্টেলেকচুয়ালি করাপ্টেড জাজমেন্ট ছিল, আর ছিল বলেই সেই জাজমেন্টকে আমরা রিভিউর জায়গায় নিয়ে যে আবারও সাবমিট করব। কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশের সাংবিধানিক শাসনকে, বাংলাদেশের গণতন্ত্রকে, বাংলাদেশের সুপ্রিম কোর্টকে, বিচার বিভাগকে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সংহত করার জন্য রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে একটি মাইল ফলক অ্যামেন্ডমেন্ট। ঠিক একইভাবে 72-এর সংবিধান যখন রচিত হয়েছিল, সেই সংবিধানের আর্টিকেল 116-এ সাবঅর্ডিনেট জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে সরকারের হাতে ছিল, সুপ্রিম কোর্টের হাতে ছিল না। অন্যান্য সাবজেক্ট সুপ্রিম কোর্টের হাতে ছিল। 4th সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের সমস্ত পাওয়ার সিজ করে নেওয়া হয়। একদলীয় এক ব্যক্তির হাতে ক্ষমতার সুপ্রিম কোর্টের সমস্ত ক্ষমতা, বিচার বিভাগের ক্ষমতা নিয়ে নেওয়া হয়। পৃথিবীর ইতিহাসের অনন্য নজির হলো সামরিক বাহিনী এসে সেই ক্ষমতা, সরকারের একক ব্যক্তির ক্ষমতা, পাওয়ারের ব্যালেন্সের জন্য সুপ্রিম কোর্ট এবং সরকারের কাছে ন্যস্ত করলেন, এবং সেখানে সুপ্রিম কোর্টের কনসালটেশনকে, সুপ্রিম কোর্টের সাথে কনসাল্ট করে সাবঅর্ডিনেট জুডিশিয়ারির সমস্ত বিষয় নির্ধারিত হবে বলে 5th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আনা হলো, যেটা 15th অ্যামেন্ডমেন্টেও এন্ডোর্স করা হয়েছে। ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ মাজদার হোসেন কেছে এই আর্গুমেন্টটাই প্লেস করেছেন যে এইটা পাওয়ারের যে ব্যালেন্স 109, 115 এবং 116, এটা ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারিকে স্ট্রেনথেন করবে। তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যেমন গণতন্ত্রকে সুসংহত করবে, পাওয়ারের এই ব্যালেন্স যদি না থাকে, একসময় হয়তো আমাদের দেখতে হবে শপথবদ্ধ বিচারপতিদের কাছে আমার জুডিশিয়ারি জিম্মি হয়ে পড়েছে। একসময় হয়তো দেখতে হবে শপথবদ্ধ বিচারপতিদের কাছে আমার বিচার বিভাগ, সাবঅর্ডিনেট জুডিশিয়ারির
সদস্যরা এমন ভাবে জিম্মি হয়ে পড়েছে যে ন্যায় বিচার তখন আবার পরাভূত হচ্ছে। ফলে আমাদের পাওয়ারের ব্যালেন্সের জায়গাটাকে মাথায় রেখে আমাদের বিচার বিভাগকে সুসংহত করতে হবে। আমরা দেখেছি আমাদের সুপ্রিম জুডিশিয়ারি সাংবিধানিকভাবে এতটাই স্বাধীন, আমাদের সুপ্রিম জুডিশিয়ারি সাংবিধানিকভাবে এতটাই শক্তিশালী, তাদের চাকরির নিশ্চয়তা থেকে শুরু করে সুপ্রিম জুডিশিয়ারির মাননীয় বিচারপতিদের ক্ষমতা এবং জুরিসডিকশন এতটাই ব্যাপক, তারপর এই পছন্দটা আমাদের সুপ্রিম জুডিশিয়ারির থেকেই শুরু হয়েছে। বিজ্ঞ সদস্যরা আমরা মনে করি সেই জায়গা দাঁড়িয়ে আমরা গভীরভাবে শঙ্কিত হই। আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ প্রশাসনের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে এসে কাজ করুক। একইভাবে আমরা চাই বাংলাদেশের বিচার বিভাগ থেকে এমন কোন বিচারপতি তার বুদ্ধিভিত্তিক দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে বিপন্ন করবে না, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে বাংলাদেশ থেকে 4,500-এর বেশি মানুষকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার করতে হতে হবে, যে বুদ্ধিভিত্তিক দুর্নীতির কারণে 700-এর বেশি মানুষকে গুমের শিকার হতে হবে, 60 লক্ষের বেশি মানুষকে পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হতে হবে। আমরা এরকম বুদ্ধিভিত্তিক দুর্নীতি স্বাধীন বিচার ব্যবস্থায় পতিত হতে চাই না বলেই আমাদের আলোর একমাত্র পথ ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের দেখানো আর্গুমেন্ট। ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ যে আর্গুমেন্ট করেছেন মাজদার হোসেনের কেসে, সেই আর্গুমেন্টটি আলোর পথ, সেই পথ ধরে আমরা হাঁটবো। 7 মিনিট সময় দেওয়া ছিল, আমি একটু সময় বেশি নিয়ে ফেলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।